হ্যালো বন্ধুরা, প্রেম নেশা গল্পের শেষতম পর্ব নিয়ে হাজির হলাম শুধু আপনাদের মাঝে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা শেষ পর্ব শুরু করি। বিশাল এক গোডাউনের মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখেছি শান্তনাকে, সাথে মুখে চোখে কালো পট্টি দেওয়া। ফলে শান্তনা না দেখতে পারছে আর না পারছে কিছু বলতে, জাস্ট ছটফট করছে নিজেকে সারানোর জন্য। কেউ একজন এসে শান্তনার চোখের পট্টিটা খুলে দেয়। শান্তনার সামনে দুজন দাঁড়িয়েছিল, টিনা আর রথি। টিনাকে না চিনতে পারলেও রথিকে দেখে শান্তনার রুহু কেঁপে ওঠে। তবে সেটা ভয়ে নয়, আশ্চর্যে। আপন বোন হয়ে এরকম কাজ কেন করলো, এটা ভেবে তার মাথা কাজ করছে না। শান্তনা কিছু বলতেও পারছে না, মুখ বাধা বলে। তবে মুখ দিয়ে গোংরানি শব্দ আসছে। সেটা দেখে টিনা বলে ওঠে, এই তোরা ওর মুখের পট্টিটা খুলে দে, বেচারি কি যেন বলতে চাচ্ছে। তারপর সেখান থেকে একটা লোক এসে শান্তনার মুখের বাঁধন খুলে দেয়। পট্টিটা খোলা মাত্রই শান্তনা প্রথমেই রথির দিকে তার প্রশ্নটা ছুড়ে দেয়। আপু, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর আমাকে ওরা বেঁধে কেন রেখেছে? আমার এভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে। ওদের বল না আমার হাত পায়ের রশি খুলে দিতে। শান্তনার কথায় রথি উচ্চস্বরে হেসে দেয়, সাথে টিনাও। শান্তনা ওদের হাসার কারণ খুঁজে পাচ্ছে না। রথি হাসা থামিয়ে শান্তনার কিছুটা সামনে এগিয়ে দেয়। কষ্ট হচ্ছে খুব? খুলে দাও না আপু, খুলে দেওয়ার জন্য তোকে এখানে নিয়ে এসেছি বুঝি। তাই যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। তোকে তো কঠিন শাস্তি দেওয়ার জন্য এখানে আনা। কঠিন শাস্তি? কিন্তু কেন আপু, আমি কি করেছি? টিনা বলে উঠল, কেনটা আমি বলি না হয়। তুমি কে? আমি টিনা, মেঘের হবু বউ বলে ভয়ঙ্কর হাসি দেয় টিনা। খুব রেগে বলল শান্তনা, দেখো ঠিকভাবে কথা বলবে। মেঘের হবু বউ মানে কি? মানেটা হলো তুমি মরে গেলে আমি তো মেঘের বউ হব, তাই বললাম মেঘের হবু বউ। কি বলছো এসব তুমি? আমি মেঘের বউ আর আমি থাকবো, যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। আর মেঘ কখনোই তোমাকে বিয়ে করবে না। তার জন্যই তো তোমাকে মেরে ফেলবো, তারপর মেঘ আমার হবে। তোমার ভুল ধারণা, তোমার কাছেই রাখো, কারণ মেঘ শুধু আমাকে ভালোবাসে, শুধুই আমাকে। আর আমি যে মেঘকে ভালোবাসি, সেটা মেঘকে পাওয়ার জন্য কত কি করলাম তোমার বোনের সাথে মিলে, সেটা এসবের কি কোনো দাম নেই? মানে তোমার কথায় আপু কথাটা শেষ করতে না দিয়েই রথি বলে ওঠে, হ্যাঁ, আমি এতদিন যা করেছি টিনার কথাতেই করেছি। তোকে আর মেঘকে আলাদা করতে করেছি। কিন্তু কিন্তু পারলে না, তাই তো আপু? তুমি পারলে না কারণটা তুমি খুব ভালো করেই জানো। তুমি জানো মেঘ আর আমার ভালোবাসা খুব মজবুত, যা তোমাদের মতো মানুষ ভাঙতে পারবে না। তোমাদের কাছে সেই শক্তি নেই যে আমাকে আর মেঘকে আলাদা করতে পারবে। তাই তো তোকে মেরে ফেলবো আমরা। কিন্তু আমাকে মেরে তোমার কি লাভ? উনি না হয় টিনাকে দেখিয়ে বলল, মেঘকে পেতে আমাকে মারতে চায়, কিন্তু তুমি তুমি আমাকে কেন মারতে চাও? মেঘে সব কিছু পেতে। তুই মরে গেলে টিনা পাবে মেঘকে, আর আমি মেঘের সব সম্পত্তিকে। সি,
তুমি সম্পত্তির জন্য নিজের বোনকে মেরে ফেলতে চাও? সি, তোমাকে বোন বলে আমার ভাবতে ঘৃণা করে। হ্যাঁ চাই, কারণ তুই থাকলে দুদিন পর তো সন্তান পৃথিবীর আলো দেখবে, আর সে হবে সব কিছুর উত্তরাধিকারী। তারপর আমার সন্তান কী পাবে? কাঁচকলা। কিন্তু আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। সম্পত্তির জন্য মায়ের পেটের বোনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছো না? এতটা নিচে কিভাবে নামলে তুমি? তুমি যদি মুখ ফুটে বলতে, তাহলে আমি মেঘকে বলে তোমার নামে সব লিখিয়ে দিতাম। থাক, লাগবে না তোর দয়া। আমি আমার অধিকার নিজেই আদায় করতে জানি, আর সেটা তখনই সম্ভব হবে যখন তুই মরবি। ঠিক আছে, আমাকে মেরে ফেলো, কিন্তু তার আগে আমার বাবা মা আর মেঘের সাথে একটাবার কথা বলতে দাও। আব্বু আম্মুর কাছ থেকে শেষ বিদায় নেব আর মেঘের কাছে ক্ষমা চাইব। প্লিজ না করো না আপু। মনে করো এটা আমার শেষ ইচ্ছা। মেঘের কাছে কেন ক্ষমা চাইবি? ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে পারবো না বলে। ঠিক আছে, কথা বলিস, কিন্তু ফোনটা আমার হাতে থাকবে। স্পিকার দিয়ে দেব, তুই কথা বলবি। তাই হবে আপু, এতেই আমার হয়ে যাবে। কিন্তু আমার যে হবে না। তোমার চালাকির জালের অতি ফাঁসতে পারলেও আমি না। এইটি না, তোমার ফাঁদে ভুল করেও পা রাখবে না। জাস্ট কথাই তো বলবে, এতে ফাঁদের কি আছে টিনা? তুমি পাগল হইলেও আমি না, বুঝেছো রথি? সান্ত্বনা আমাদের নাম বলে দেবে বলে ফোনে কথা বলতে চাইছে। এতটা বোকা কেন তুমি? রথি কিছুক্ষণ ভেবে বলল, তাই তো, এটা তো ভেবে দেখিনি আমি। তুমি দেখবেও না, কারণ তোমার মতো বোকা আমি না। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তোমাদের নামে কিছুই বলবো না। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। গল্পে ফেরা যাক। থাক, তোকে বিশ্বাস করার কোনো দরকার নেই আমাদের, আর কাউকে ফোন করারও দরকার নেই। তুই মরবি, এটাই শেষ কথা। আপু, তুই আমার বাচ্চাটার কথা ভাব একবার। ও কি দোষ করেছে যা শাস্তি তুই ওকে দিচ্ছিস? তোর বাচ্চার কথা ভাবলে আমার অনাগত বাচ্চার ফিউচার নষ্ট হয়ে যাবে। তাই তোরটার কথা ভেবে আমারটাকে মা হয়ে আমি কষ্ট দিতে পারবো না। আহ রথি, ওর সাথে এত কথা বলার কি আছে বলো তো? এখন কথা না বাড়িয়ে সোজা গুলি করে দিই ওর বুক বরাবর। না টিনা, আজ নয়। আজ নয় মানেটা হলো কাল মারবো ওকে। আজ আমাকে বাসায় যেতে হবে, নইলে সবাই আমাকে সন্দেহ করবে। কথাটা তো ঠিক বলেছ না? তাহলে আজ সান্ত্বনাকে কোথায় রাখবো? এখানে থাকুক, নিজের শেষ সময়টা এখানে বসেই গুনুক না হয়। ঠিক আছে, তাই হোক। ওই শোন তোরা, টিনা ডাকে সেখানে থাকা কজন গুন্ডা সামনে এগিয়ে আসে। জি টিনা ম্যাম। সান্ত্বনাকে দেখে রাখবি, পালাতে যেন না পারে। একসাথে সবাই বলে ওঠে, ওকে ম্যাম। আর এটা একটা কথা, ওকে যেন একটা দানাও খেতে না দেওয়া হয়, এমনকি এক ফোঁটা পানিও না। কথাটা যেন মাথায় থাকে। ওকে ম্যাম। টিনা রথি চলে যাওয়ার পর গুন্ডাগুলো সান্ত্বনার মুখে পট্টি বেঁধে দেয়। চোখ দিয়ে পানি ফেলা ছাড়া আর কোনো উপায় নেই সান্ত্বনার। আজ খুব অসহায় লাগছে নিজেকে তার। বারবার বাবা মার আর মেঘের মুখটা ভেসে উঠছে ওর চোখের সামনে। পারছে না ছুটে গিয়ে মেঘের গলা জড়িয়ে ধরতে, না পারছে চিৎকার দিয়ে মেঘকে ডাকতে, কারণ ওর মুখ চাপা আর্তনাদ যে মেঘ অবধি পৌঁছাবে না। এদিকে মেঘ পুরো পাগল হয়ে গেছে সান্ত্বনাকে বাসায় না পেয়ে। মেঘ কেন? বাড়ির সবাই আতঙ্কে পড়ে গেছে। সান্ত্বনাকে পাওয়া যাচ্ছে না। খবরটা শুনে জিল্লুর রহমান আর মিলি বেগম ও ছোট ভাই তামিমও চলে এসেছেন মেঘদের বাড়িতে। সান্ত্বনার মা আর বাবা খুব কান্না করছেন মেয়ের জন্য। আজমলা সাহেরা তাদের বুঝতে গিয়ে নিজেরাই কেঁদে দিচ্ছেন। এক কথায় কারো মনে শান্তি নেই। এক পর্যায়ে মেঘ বলে ওঠে, না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের পুলিশকে ইনফর্ম করতেই হবে। তুই ঠিক বলেছিস মেঘ, চল আমিও যাব তোর সাথে। মেঘ আর সামির বেরোতে নিচ্ছিল, তখন এই রথি বাসায় প্রবেশ করে। খুব স্বাভাবিক ফেস করে বলে, তোমরা সবাই একসাথে জড়ো হয়ে কী করছো?
আব্বু আম্মু হঠাৎ এখানে, আর তোমরা কাঁদছই বা কেন? কি হয়েছে সবার? সব কিছু ঠিক আছে তো? কিছু ঠিক নেই রথি, তোমার বোনকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে আজ সকাল থেকে সান্ত্বনা উধাও, কেউ ওকে দেখেনি আজ। মেঘ অফিস চলে যাওয়ার পর সান্ত্বনাকে কেউ দেখেনি। কি বলো কি তুমি? মেঘ তো 9টার সময় অফিসে চলে যায়। আর সান্ত্বনা? রথিকে বলতে না দিয়েই মেঘ বলে ওঠে, আমি আজ খুব ভোরেই অফিসে চলে গিয়েছিলাম। তারপর ড্যাড আমাকে ফোন করে বলে সান্ত্বনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রায় 5 ঘন্টা হয়ে গেছে সান্ত্বনা নিখোঁজ। কথাগুলো খুব দ্রুত বলে উঠল মেঘ। ভাইয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চলো। যত লেট করব সান্ত্বনার কষ্ট আরও বেশি হবে। জানি না কিভাবে কোথায় আসে আমার সান্ত্বনা। কিছু হবে না তো সান্ত্বনার, বিশ্বাস রাখ আল্লাহর প্রতি। তারপর মেঘ আর স্বামীর থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রথি মিথ্যের চোখে পানি ছেড়ে দেয়। আমি যদি আজ ইন্টারভিউ দিতে না যেতাম তাহলে আমার বোনটাকে দেখে রাখতে পারতাম। কেন যে গেলাম আমি? না বড় মৌমা, এতে তোমার কোনো দোষ নেই। সারা খাতুন বলে উঠল, আমাদের উচিত ছিল মেয়েরার দিকে খেয়াল রাখার। কিন্তু আমার প্রেগনেন্ট বোনটা কোথায় কি হলে হালে আসে কে জানে। যদি কোনো বিপদ হয়ে থাকে ওর, আর ওকে যদি কেউ ওকে মেরে ফেলে তখন। কথাটা বলতে দেরি, তবে মিলি বেগম রথির গালে চর মারতে দেরি করলেন না। মুখপুরি কোথাকার, কি বললি এটা তুই? আমার মেয়েটাকে মরলে কি তুই খুশি হবি? বলে আরও কয়েকটা চর মারে রথির গালে। জিল্লুর রহমান মিলি বেগমকে আটকাননি ঠিকই, কিন্তু সাহেরা খাতুন গিয়ে মিলি বেগমকে রথির কাছ থেকে সারিয়ে নিয়ে আসলেন। কি করছেন কি বিয়ান? রথিকে মারছেন কেন? ও কেন বলল আমার সান্ত্বনাকে কেউ? কথাটা বলতে গিয়েও বললেন না মিলি বেগম। না মা, আম্মুকে ছেড়ে দিন, আমার ভুল হয়েছে, আমাকে মারা উচিত। কিন্তু রথি, তুমি তো ইচ্ছে করেই কিছু বলনি। মুখ ফসকে বেরিয়ে গেছে। রথি অভিমান করে তার রুমে চলে যায় কেঁদে কেঁদে। রুমে এসে ড্রেসিং টেবিলের উপর থাকা সব প্রসাধনী এক ধাক্কায় নিচে ফেলে দেয়। রক্তচক্ষু নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। আর কত সান্ত্বনা, আর কত তোর জন্য বাবা মার কাছে মার খেতে হবে, আর কত অপমানিত হতে হবে। ব্যাস, আজকের রাতটাই আছে তোর হাতে। তারপর দেখব তোর জন্য কে আমাকে অপমান করে। কাল আমি হাসব, তোর রক্তে স্নান করব। আমার এতদিনের প্রতিশোধ তোর রক্ত দেখে হাঁস মেটাবো। বাকিটা মেঘের কান্না দেখে কথাটা বলে এক ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে রথি। থানায় রিপোর্ট লিখিয়ে রাত 1টার দিকে হতাশা ভরা মুখ নিয়ে বাসায় ফিরে আসে মেঘ। ক্যান্টিন থেকে সকালে ব্রেকফাস্ট করেছিল, জাস্ট এতটুকুই। দুপুর থেকে একটা দানাও পানিও পেটে পড়েনি মেঘের। সাহেরা খাতুন খাবার নিয়ে এসেছিল, কিন্তু মেঘ তাকে ফিরিয়ে দেয়, এটা বলে যে তার সান্ত্বনা হয়তো না খেয়ে আসে, তাই সেও খাবে না যতক্ষণ না সান্ত্বনাকে পাওয়া যায়। সাহেরা খাতুন অনেক চেষ্টা করেও যখন ছেলেকে খাওয়াতে পারলেন না তখন নিজেও খেলেন না। চুপচাপ মেঘের রুম থেকে চলে আসলেন খাবারের ট্রে নিয়ে। ওইদিকে সান্ত্বনা ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছে। মুখ বাঁধার ফলে বলতেও পারছে না তার তৃষ্ণার্ততার কথা। খুব অসহায় লাগছে তার নিজেকে। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আমরা গল্পে ফিরে যাই। সান্ত্বনা নিজের জন্য কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে ওর বেবিটার জন্য। সান্ত্বনা ভাবছে ওর বেবিটা হয়তো বলছে, মা আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু সান্ত্বনা যে নিরুপায়, এই মুহূর্তে আল্লাহকে ডাকা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই ওর সামনে। সারাটা রাত নির্ঘুমেই কেটে যায় সান্ত্বনা আর মেঘের। সকাল হলে সবাই স্টোর রুম থেকে ভিড় করে। পুলিশ সকলের সাথে কথা বলে পুলিশ তেমন কোনো ক্লু পায়নি যার মাধ্যমে তারা সান্ত্বনার কাছে পৌঁছাতে পারবে। রথি খুব স্বাভাবিকভাবেই পুলিশের সাথে কথা বলছে, এতটাই স্বাভাবিকভাবে কথা বলেছে যেন সে কিছুই জানে না।
শান্তনার নিখোঁজ হওয়ার ব্যাপারে। একজন ইন্সপেক্টর মেঘকে একটু আলাদাভাবে কথা বলতে বলে। মেঘ ওনার কথা মতো একটু দূরে যায়, যাতে তাদের কথা কেউ শুনতে না পারে। তারপর বলে, বলুন ইন্সপেক্টর, কি বলতে ডাকলেন আমি এভাবে? আসলে আপনার তথ্য অনুযায়ী আমরা মিসেস রথি চৌধুরীর ইনকোয়ারি নিলাম, তবে তেমন কিছুই পেলাম না। ওনাকে দেখে মনেই হচ্ছে না উনি আপনার ওয়াইফের কিডন্যাপিংয়ের সাথে জড়িত, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করতে পারবো না। সরি মিস্টার মেঘ চৌধুরী। কিন্তু রথি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির বাইরে ছিল। হতেও তো পারে রথি শান্তনার কিডন্যাপ করেছে। নো মিস্টার মেঘ, উনি কাল চাকরির জন্য ইন্টারভিউ দিতেই গিয়েছিলেন। আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি সেটা বুঝতে পারছি না। চিল মিস্টার মেঘ, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, তবে আমাদের কাছে প্রমাণ আছে যে উনি কাল ইন্টারভিউ দিতেই গিয়েছিলেন। আমি একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম। উনি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেখানে থেকেই জানতে পারি যে মিসেস রথি সত্যিই গতকাল ইন্টারভিউ দিতেই গিয়েছিলেন সেখানে। তো এখন আমরা কি করব? কিভাবে খুঁজে বের করব আমার ওয়াইফকে? চিন্তা করবেন না মিস্টার মেঘ, আমরা পুরো শহরে আপনার ওয়াইফের নিখোঁজের বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছি। খুব শীঘ্রই আমরা আপনার ওয়াইফের সন্ধান পেয়ে যাব, একদম চিন্তা করবেন না। মেঘ কোনো মতে নিজের মনকে শক্ত করে। ওর বারবার মনে হচ্ছে এসব কিছুর পিছনে রথি জড়িত, কিন্তু প্রমাণ না থাকায় মুখ ফুটে কিছুই বলতে পারছে না রথির জন্য। এবার মেঘ সিদ্ধান্ত নেয় ও নিজেই রথির সাথে কথা বলবে, তাই রথিকে খুঁজতে থাকে। আশেপাশে রথিকে দেখতে না পেয়ে খুব বিচলিত হয়ে পড়ে মেঘ। স্বামী সেটা লক্ষ্য করে। স্বামীর গিয়ে মেঘের সাথে কথা বলে, কিরে এভাবে কাকে খুঁজছিস তুই? রথি ভাবি কোথায়? এই তো পাশের মাজারে গিয়েছে। কাল রাতে মানত করেছিল শান্তনার জন্য। আমি সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু ও বলল এখন তোর পাশে থাকাটা বেশি জরুরি। আমি ভেবে দেখলাম রথি ঠিকই বলেছে, তাই ওকে একাই যেতে দিলাম। আর কিরে কোথায় যাচ্ছিস? মেঘ সামিরের কথার উত্তর না দিয়েই ইন্সপেক্টরের সাথে কথা বলতে চলে যায়। টিনা বলে উঠল, তোমাকে কেউ সন্দেহ করেনি তো রথি? না। আর তোমাকে ধন্যবাদ ইন্টারভিউয়ের ব্যাপারটা সামলে নেওয়ার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এখন বাদ দাও ওসব, আসল কাজ করি আমরা। তোরা খুলে দে ওর হাত পা। টিনের কথা মতো গুন্ডাগুলো শান্তনার হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। তারপর রথি গিয়ে শান্তনার অজ্ঞান হয়ে পড়ে থাকা ক্লান্ত শরীরটাকে হালকা শুয়ে দিতে বলে ওঠে, আহারে আমার ছোট্ট বোনটার দিকে এ কী হাল হয়েছে। ইস, না খেয়ে বেচারার অবস্থা কি হয়ে গেছে এক রাতেই। এই টিনা, তুমি এতটা নির্দয় কেন বলো তো? টিনা অনেক রাগে বলে ওঠে, আমি নির্দয়? তা নয় তো কি, বেচারি কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে আর তুমি এখনও অবধি কিছুই খেতে দাওনি। যাক, ভালো হয়েছে একদিক দিয়ে। কোন দিক দিয়ে? না খেয়ে থাকার ফলে শান্তনার প্রাণটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এটা ভালো নয় কি? তা যা বলিস রথি। এবার শুভ কাজটা শুরু করা যাক তাহলে। নিকি আর পুসপুস, তবে প্রথম শ্যুটটা আমি করব বলে দিলাম। ওকে, তাই হোক টিনা, তোমাকে দিয়েই না হয় শুভ কাজটার উদ্বোধন হোক। এরপর টিনা এক পা দু পা করে শান্তনার দিকে এগিয়ে যায়। রিভলভারটা শান্তনার বুক সোজাসুজি তাক করতেই কোথা থেকে গুলি এসে টিনার বাম হাতে লাগে, ফলে টিনার হাতে তাকে রিভলভারটা সিটে পড়ে যায়। তারপর টিনা রথির চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে ফেলে। ইন্সপেক্টর টিপাটি বলে উঠল, কেউ এক পা নলে মাথার খুলি উড়িয়ে দেব। টিনার গুলি লাগা হাত থেকে টপাটপ রক্ত পড়ছে। টিনা ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে রেখেছে।
পুলিশকে দেখে রথি আর টিনার কলিজার পানি শুকিয়ে গেছে। রথি বারবার ঢোক গিলছে ভয়ে। মেঘ সান্ত্বনা বলে বিরাট এক চিৎকার দিয়ে সান্ত্বনাকে বুকের সাথে মিশিয়ে নেয়। সান্ত্বনাকে ওইভাবে দেখে ভয়ে মেঘের হাত পা কাঁপতে লাগে। পিচ্ছি, কথা বলো, দেখো তোমার মেঘ চলে এসেছে। চোখ খুলে দেখো তোমার মেঘকে, কেউ একটু পানি দিন না আমাকে। সাথে সাথে একজন পুলিশ পানি নিয়ে হাজির হয়। মেঘ সান্ত্বনার মুখের পানি ছিটকা দিতেই ওর জ্ঞান ফিরে আসে। সান্ত্বনা আস্তে আস্তে চোখ খুলতেই একটা শুকনো হাসি দিয়ে বলে, মেঘ। গলা শুকিয়ে যাওয়ার কারণে কথাগুলো আটকে আটকে আসছে সান্ত্বনার। মেঘ সেটা বুঝতে পেরে সান্ত্বনার মুখে পানির বোতলটা ধরে পানি খাইয়ে দিল। মেঘ, আমার খুব কষ্ট হয়েছে, এখানে আমাকে কাল থেকে বেঁধে রেখেছে ওরা, দেখো আমার হাত পায়ে দাগ হয়ে গেছে। মেঘকে দাগগুলো দেখিয়ে বলল সান্ত্বনা। মেঘ সান্ত্বনার হাতের দাগগুলোতে চুমু দিয়ে ভরিয়ে দেয়। এবার ব্যথা কমেছে কি পিচ্ছি? অনেকটা কমে গেছে মেঘ। এবার তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের কষ্ট পাওয়ার পালা। আপনি ঠিক বলেছেন মিস্টার মেঘ, আপনার ভাবি এসবের সাথে জড়িত। এবার অনেকে আমরা থানায় নিয়ে যেতে চাই। আপনি কিছু বলতে চান মিস্টার সামির? সামিরের নামটা বলা মাত্রই রথি তার চোখে চোখ বড় বড় করে ফেলে। মাথা উঁচু করে তাকাতেই রথি তার সামনে সামিরকে দেখতে পায়। সামির ভেজা ভেজা চোখে বলল, আমার আর কিছুই বলার নেই ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান এই খুনিকে আমার চোখের সামনে থেকে। সামির, চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম নিবি না। আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। তোর মতো মেয়ে মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। চলে যা তুই আমার চোখের সামনে থেকে, নিয়ে যান ওকে প্লিজ। তারপর রথি, টিনা আর বাকিদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছিল, কিন্তু সান্ত্বনার কথায় থেমে যায় তারা। দাঁড়ান পুলিশ কাকু, আমার আপুকে নিয়ে যাবেন না, ওর কোনো দোষ নেই। পুলিশসহ সবাই বেশ অবাক হয়ে যায়। আমরা ওনাকে হাতে নাতে ধরেছি, আর আপনি বলছেন মিসেস রথির কোনো দোষ নেই? হ্যাঁ, আপুর কোনো দোষ নেই। ও তো আমাকে বাঁচাতে এসেছিল। আসলে ওরা যখন আমার বাড়ির কারো নাম্বার চেয়েছিল তখন আমি আপুর নাম্বারটা দিই। তখন আপু এখানে ছুটে আসে আমাকে বাঁচাতে। তবে ওদের কথা মতো আপু টাকা আনতে পারেনি বলে আমাকে টিনা মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আপনারা চলে আসেন। কিন্তু পিচ্চি, এটা কিভাবে সম্ভব? তুমি মিথ্যা কেন বলছো? আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বিশ্বাস করো। মেঘ আর কিছু বলতে পারল না, জাস্ট দাঁতে দাঁত চেপে বসে রইল। সান্ত্বনা, তুমি তোমার বোনকে বাঁচানোর জন্য মিথ্যেটা বললে তাই না? টিনা বলে উঠল। আপনার সাথে আমার কোনো কথা বলার নেই। খুব খারাপ আপনি। আর আমি কাউকে বাঁচাতে কিছুই বলিনি। আর আপনি আমার বোনের নামে একটাও বাজে কথা বললে খুশি হব। এরপর টিনা আর কিছু একটা শব্দও করেনি। রথিকে সরি বলে ইন্সপেক্টর তারপর রথির হ্যান্ডকাপটা খুলে দিয়ে টিনা আর বাকি সবাইকে নিয়ে চলে যায়। এদিকে রথি ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। নিজের অকর্মের জন্য অনুতপ্ত হয়ে খুব লজ্জিত বোধ করছে। সরি রথি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে। সামিরকে থামিয়ে রথি বলে ওঠে, না সামির, আমার কাছে এসো না, আমি পাপী। কি বলছো কি রথি? আমি সরি বলেছি তো। না, আমি সরি পাওয়ার যোগ্য নই। আপু, তুই কথা বাড়াস না। তুই চুপ কর সান্ত্বনা। কেন বাঁচালি আমাকে? কেন জেলে যেতে দিলি না আমাকে? কেন মিথ্যে বললি যে আমি তোকে বাঁচাতে এসেছিলাম, যেখানে আমি তোকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগে গেছিলাম? কেন মিথ্যে বললি? কেন? কারণ তুই আমার আপু। তোর কষ্ট হোক
সেটা আমি কখনোই চাইতে পারি না রে। সব শুনে মেঘ বলে ওঠে, তার মানে রথি টিনার সাথে মিলে? ঠিক ধরেছ মেঘ, আমি টিনার সাথে মিলে সব কিছু করেছিলাম। তারপর এক এক করে সব কথা খুলে বলে রথি। সবটা শুনে স্বামী রথিকে কষে একটা চর মারে। আজ তোমাকে আটকাবো না স্বামীর, যত পারো মারো আমাকে, আমি পাপী, মারতে মারতে খুন করে ফেলো আমায়, তাও আমার পাপের প্রায়শ্চিত্ত শেষ হবে না। জানো স্বামীর, আমি শুধু সান্ত্বনার গুনাহগার নই, তোমার আর মেঘেরও। আজ নিজেরও সব অপকর্মের কথা প্রকাশ করলো রথি। আজ সে সত্যিই অনুতপ্ত তার কাজে, তাই বলেছি তুমি আমার মেরে ফেলো, তুমি না মারলেও আমি নিজেই নিজেকে শেষ করে দেব বলে একটা লোহার রড খুঁজে পেয়ে সেটা হাতে নিল। জানি আমি পাপী, তবুও তোমরা আমাকে মাপ করে দিও বলে রড দিয়ে নিজের পেটে আঘাত করতে যাবে, তার আগেই স্বামী রথিকে আটকে নেয়। কি করছো কি তুমি? আরে ভুল করেছো তাই বলে আত্মহত্যা করে জাহান্নামে যেতে চাইছো? জাহান্নামে তো আমি এমনিতেই যাব, যা সব করেছি আমি। আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। প্লিজ স্বামীর, সরে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। স্বামী রথির হাত থেকে রডটা কেড়ে ফেলে দেয় আর রথিকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি আর কিছু চাই না রথি পাখি। জানো, আমি একটা ছোট্ট দোতলা বাড়ি করেছি আমাদের জন্য। আমরা আজ থেকে আমাদের ছোট্ট সংসার শুরু করব। সেখানে তুমি আর আমি থাকবো। থাকবে তো আমার পাশে? থাকবো, সারা জীবন থাকবো। এদিকে মেঘ সান্ত্বনাকে কতগুলো চুমু খেলো হিসেব নেই। আরে আরে আরে, আর কত চুমু খাবে মেঘ? কাল রাতে এরগুলো উসুল করছি। জানো, কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমিও না, জানো, ওরা আমাকে খেতে দেয়নি, এমনকি পানিও দেয়নি। আমার বাবুটা কত কষ্ট পেয়েছে বলো তো। কি, তুমি এখনো অবধি না খেয়ে আসো? কিন্তু তার জন্য আমার কোনো কষ্ট হয়নি, জাস্ট আমার বেবিটার জন্য অনেক কষ্ট হয়েছে। আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল এটা ভেবে যে আমি মনে হয় আর তোমার বুকে মাথা রাখতে পারবো না। এটা বলো না প্লিজ। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি হতে দেব না। জানি তো, কিন্তু তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? মানে আমি যে এখানে আসি সেটা কিভাবে বুঝলে? রথিকে বাসায় না দেখে আমার সন্দেহ হয়। তারপর সেটা আমি ইন্সপেক্টর টিপাটিকে বলি। উনি সামির ভাইয়াকে বলেন রথিকে ফোন দিতে। তারপর আমরা রথির নাম্বার ট্র্যাক করি আর তোমার কাছে পৌঁছে যাই। ও ইস, আমি যে কেন, কি হয়েছে মেঘ? আমার পিচ্চি না খেয়ে আসে আর আমি তাকে খাবার না খাইয়ে কথা বলেই যাচ্ছি। আমার বেবিটাও তো না খেয়ে আসে। তারপর সান্ত্বনার পেটে কান পেতে বলে, আর কিছু মিনিট ওয়েট করো আমার মা অথবা বাবা, তোমাদের ড্যাড এক্ষুনি তোমাদের খেতে নিয়ে যাবে বলে সান্ত্বনাকে পাজা কোলে নিয়ে নেয়। 5 বছর পর আয়ান, বাবা ছুটোছুটি করো না প্লিজ, খাবারটা খেয়ে নাও। না মাম্মা না, আমি তো খাবো না বলে মেঘের কোলের মধ্যে ঢুকে যায় আয়ান। বেরো না তোমার বাইরের কোল থেকে, বেরো বলছি। পিচ্চি, তুমি প্রতিদিন আমার ছেলেটার পিছনে কেন লাগো বলো তো? তোমার ছেলে না ধীরে ধীরে অবাধ্য হয়ে যাচ্ছে, ঠিক তোমার মতোই। আমার মতো? তা নয়তো কি? একটা কথাও শোনে না আমার। এখন খেতে চাচ্ছে না কি আমার আয়ান দাদু ভাই? খেতে চাচ্ছে না কেন? আজমল চৌধুরী বলে উঠল। আজমলকে দেখে দাদু বলে আজমল চৌধুরীর কোলে ঝাঁপিয়ে পড়ে আয়ান। কোলে আসলে তো হবে না দাদু ভাই, খাবারটা যে শেষ করতেই হবে। খালি দাদুকে আদর করবে নাকি? সারা খাতুন বলে উঠল, দাদি কি দোষ করেছে? দাদিকে দেখে এবার দাদির কোলে চড়ে যায় আয়ান। দাদিয়া, তুমি মাম্মামকে বলে দাও তো আমালে খালি খেতে বলে। ওকে বকে দেব, কিন্তু আমার হাতে খেতে হবে তাহলে। ঠিক আছে।
তারপর সাহেরা শান্তনার হাত থেকে খাবারের প্লেট নিয়ে নেয়। পরে আয়ানকে নিয়ে আজমল আর সাহেরা নিজেদের রুমে চলে যায়। কিছুক্ষণ পরে শান্তনার ফোনে কল আসে। শান্তনা ফোনটা রিসিভ করে কানে ধরে। হ্যাঁ আপু, বল, কেমন আছিস? আমরাও ভালো আছি। কি খবর তোদের? ও, এটা তো খুব ভালো কথা। ওকে, আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দেয় শান্তনা। কে ফোন করেছিল পিচ্ছি? আপু ফোন করেছিল। ও কি বললো? ভাইয়া কেমন আছে? ভালোই আছে। ওরা আজ বাচ্চা দত্তক নিতে যাচ্ছে। তুমি তো জানোই, ডাক্তার বলেছে আপু কখনো কনসিভ করতে পারবে না। সামিরার একটা মেয়ে হয়েছে, আমাদের ছেলে আছে। তাদের ও তো বাচ্চা বাবা মার হতে ইচ্ছে করে, তাই এই সিদ্ধান্ত নিল। কথা তো ঠিক, তবে তুমি আর যাই বলো না কেন, এটা তোমার বোনের পাপের ফল। জীবনে অনেক পাপ করে ফেলেছে, ঠিক তার জন্যই কখনো নিজের সন্তানের মুখ দেখতে পারবে না। মাঝ দিয়ে সামির ভাইয়া কষ্ট পেল। এটাকে অবশ্য কষ্ট বলে না, এটাকে ভোগান্তি বলে। প্লিজ এভাবে বলো না। আপু নিজের ভুল বুঝতে পেরে এখন ভালো হয়ে গেছে। সামির ভাইয়া আর আপু দুজনেই এখন ভালো আছে। তা ঠিক, ভালো থাকলেই ভালো। এখন আমার ভালো থাকার দোষটা দাও না গো। তোমার ভালো থাকার দোষ মানে দুষ্টুমি? আমি তা খুব ভালো করেই জানি। জানলে তো ভালো, বলেই শান্তনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় মেঘ। তো বন্ধুরা, আমাদের গল্পটি আজকের মতো এই পর্যন্তই শেষ হয়ে গেল। আপনাদের যদি গল্পটি আদৌ ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দিবেন, আমরা যেন আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো কোনো চিন্তা ভাবনা না করেই ঝটপট কমেন্ট করে ফেলুন, আর আপনাদের দুষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য আমি অপেক্ষায় বসে রইলাম।